This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ক্যানিং এ কার্তুজ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য এবার সামনে আসছে। বৈধ কার্তুজের কোটাতেই চলছিল অবৈধ কারবার। বিবাদী বাগের লাইসেন্স প্রাপ্ত বন্দুকের ডিলারের থেকে গিয়েছিল কার্তুজ। উদ্ধার হওয়া 190টি গুলি, লাইসেন্স প্রাপ্ত .32 বোরের পিস্তলের। প্রতিটি কার্তুজ ডিলারের কাছ থেকে বিক্রি হয় 120 টাকায়। অস্ত্র পাচারকারী সেই কার্তুজ বিক্রি করে 500 থেকে 600 টাকায়। বৈধ অস্ত্র যারা রাখেন তাদের কোঠা দেখিয়ে চলছিল এই কারবার। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সুজয়। সুজয়, বিষয়টা যদি আমাদেরকে একটুখানি গুছিয়ে বুঝিয়ে দাও যে কিভাবে বৈধ কার্তুজের কোটাতে অবৈধ কারবার চলছিল, বিষয়টা ঠিক স্পষ্ট হচ্ছে না। একবার দেখো, এসটিএফ সূত্রে যেটা খবর, বেঙ্গল এসটিএফ সূত্রে, যে বৈধ অস্ত্রের কোটাকে ব্যবহার করেই অবৈধ কাজটা চলছিল দীর্ঘদিন ধরে। কীরকম কোটা? যে কোনো লাইসেন্স প্রাপ্ত অস্ত্রের ক্ষেত্রে, এক্ষেত্রে .32 বোরের অস্ত্র, এই অস্ত্রের একটা কোটা থাকে। বছরে যিনি লাইসেন্স প্রাপ্ত যার অস্ত্র রয়েছে তিনি বছরে সর্বোচ্চ 50 থেকে 200টি কার্তুজ কিনতে পারেন, এবং সেক্ষেত্রেই এই কারসাজিটা এই কোটাকেই ব্যবহার করা হতো। ধরো কোনো একজন অস্ত্র কারবার লাইসেন্স প্রাপ্ত অস্ত্রের যিনি মালিক, তিনি কেউ 10টা বা 20টা কার্তুজ অর্ডার করলো সেই দোকানে গিয়ে, ডিলারের কাছে গিয়ে। সেক্ষেত্রে ডিলার করছিল কি, 20টি তাকে বিক্রি করলেও খাতায় কলমে সে দেখাচ্ছিল কখনো 60, কখনো 70, কখনো 80টি কার্তুজ বিক্রির তথ্য। আর যে বাড়তি যে কার্তুজটা, সেই কার্তুজটাই এভাবে বেআইনি যে অস্ত্রের কারবার তাদের কাছে পৌঁছে দিচ্ছিল। এবং এক্ষেত্রে ডিলারের থেকে এক একটি কার্তুজের দাম পড়ে 120 টাকা। খোলা বাজারের বিভিন্ন এজেন্ট মারফত সেই অস্ত্র দুষ্কৃতীদের কাছে গিয়ে পৌঁছয় 500 থেকে 600 টাকা। এবং এক্ষেত্রেও কিন্তু ছিল এজেন্ট প্রথা। এজেন্টের মাধ্যমে, অর্থাৎ ডিলার পৌঁছে দিচ্ছে মেন এজেন্টের কাছে, সেই মেন এজেন্টের থেকে বিভিন্ন দুষ্কৃতীরা যে যেমন বরাত দেয় তাদের কাছে সেরকমভাবে পৌঁছে দেওয়া হতো। এবং এক্ষেত্রেও মোটা অঙ্কের কমিশন চলতো, যার ভিত্তিতে, কমিশনের ভিত্তিতে এই কার্তুজ কেনা হতো। ফলে বুঝতে পারছো এটা বড়সড় চক্র। ফিরবো এদিকে, ক্যানিং এ কার্তুজ কাণ্ডে গ্রেফতার আরো এক, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রতিনিধি সুপ্রিয়। সুপ্রিয়, কি জানা যাচ্ছে? বেঙ্গল এসটিএফের গোয়েন্দারা গতকাল জীবনতলাতে অভিযান চালিয়ে প্রথমে 4 জনকে গ্রেপ্তার করে এবং তাদেরকে আদালতে পেশ করার পর হেফাজতে নিয়ে তদন্তকারীরা গতকাল রাতেই আবারও বসিরহাট এলাকাতে অভিযান চালায় এবং বসিরহাটে অভিযান চালিয়ে ফারুক মালিক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাকে আজকে আদালতে, আলিপুর আদালতে পেশ করা হবে এবং তাকেও কিন্তু হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। কিন্তু এই ফারুক মালিককে যখন তদন্তকারীরা গ্রেপ্তার করে, তখন এসটিএফ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে এই ফারুক মালিকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং 4 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। কিন্তু এই যে কার্তুজ উদ্ধার হয়েছে, এবং গতকাল প্রথমে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে জয়ন্ত দত্ত, তিনি দীর্ঘ প্রায় 20 থেকে 22 বছর ধরে বিবাদী বিভাগের একটি লাইসেন্স প্রাপ্ত অস্ত্র বিপণীতে কর্মী হিসাবে কাজ করতেন এবং তার হাত ধরেই কিন্তু ওই লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে ফ্যাক্টরি মেড যে কার্তুজ রয়েছে সেগুলো পৌঁছে যেত বেআইনি অস্ত্র কারবারিদের কাছে। কিন্তু এই যে পরবর্তীতে যাকে গ্রেপ্তার করেছে ফারুক মালিক, তার কাছ থেকে যে কার্তুজ উদ্ধার হয়েছে, যেটা আমরা এসটিএফ সূত্রে জানতে পারছি, সেগুলো কিন্তু বিবাদী বিভাগের ওই যে জয়ন্ত দত্ত যে দোকানে কর্মরত ছিলেন সেই অস্ত্র বিপণীর কার্তুজ নয়। এবং এই কার্তুজের গায়ে যে সিরিয়াল নাম্বার লেখা রয়েছে সেগুলো কিন্তু ওই দোকানের যে সমস্ত কার্তুজের তথ্য তদন্তকারীরা পেয়েছেন তার সঙ্গে মিলছে না। আর সেখান থেকেই তদন্তকারীরা যেটা মনে করছেন যে শুধুমাত্র ওই একটি মাত্র অস্ত্র বিপণী নয়, আরও একাধিক অস্ত্র বিপণীর এই কারবারের সঙ্গে যোগ থাকার একটা জোরালো সম্ভাবনা রয়েছে, বা সেখানকার কর্মীদেরও কিন্তু যোগ থাকার একটা জোরালো সম্ভাবনা রয়েছে। আর এই যে ফারুক মালিকের কাছ থেকে যে আগ্নেয়াস্ত্র বিষয় সামনে আসছে, সেটা হচ্ছে বিবাদী বাগের কার্তুজ কাণ্ডে সেই মুঙ্গের যোগী সামনে আসছে। বিবাদী বাগের দোকান থেকে যে কার্তুজ পাচার হয়েছে তার জন্য উপযুক্ত পিস্তল তৈরি হতো মুঙ্গেরে। এই বিষয়ে কি কতটা আলোকপাত তুমি করতে পারো? মানে সেই আবার কোনো অস্ত্র মানেই বিহার যোগ, মুঙ্গের যোগ, এক্ষেত্রেও তাই? দেখো, তার কারণ হচ্ছে তদন্তকারীরা প্রথমে যে 4 জনকে গ্রেপ্তার করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা যেটা জানতে পেরেছেন, এই যে লাইসেন্সপ্রাপ্ত যে দোকানগুলো রয়েছে বা অস্ত্র বিপণী রয়েছে সেখান থেকে এই যে কার্তুজ সেখানকার কর্মীদের হাত ধরে বেআইনি অস্ত্র কারবারিদের কাছে পৌঁছে যেত, তারপর সেই কার্তুজগুলো কিভাবে ব্যবহার হতো। কারণ তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন বলে আমরা এসটিএফ সূত্রে জানতে পারছি, এই যে কার্তুজগুলো যখন অস্ত্র কারবারিরা নিজেরা হাতে পাবেন বলে নিশ্চিত হতো, অর্থাৎ জয়ন্ত দত্ত বা এরকম আরও যারা রয়েছেন তাদের মারফত যারা, তখন তারা টাকার বিনিময়ে এ ধরনের কার্তুজ নিজেরা হাতে পাবেন বলে
সেই বিষয়টা নিশ্চিত হতো। তারপরেই কিন্তু মুঙ্গেরের যারা বেআইনি অস্ত্র কারবারিরা রয়েছেন তাদের কাছে সেই সংশ্লিষ্ট আগ্নেয়াস্ত্রের জন্য বরাদ দেওয়া হতো বা টাকার বিনিময়ে সেই তারা অর্ডার করতেন, এবং তার পরবর্তীতে কিন্তু সেই অর্ডার অনুযায়ী বিহারের মুঙ্গের থেকে এ রাজ্যে বা বাংলায় এসে পৌঁছতো এ ধরনের আগ্নেয়াস্ত্র, এবং তারপর সেই আগ্নেয়াস্ত্রের সঙ্গে এই ধরনের লাইসেন্সপ্রাপ্ত দোকানের যে সমস্ত কার্তুজগুলো রয়েছে সেগুলোকে একসঙ্গে মিলিয়ে তারপর যাদের কাছে ডিমান্ড থাকতো বা যেখানে যেখানে চাহিদা থাকতো সেই অনুযায়ী তারা বিক্রি করতেন। এমনই তথ্য কিন্তু সামনে উঠে আসছে। আপাতত তোমাদের দুজনকেই ধন্যবাদ জানাই। যে তথ্য আমাদের সামনে উঠে আসছে তা সত্যিই চাঞ্চল্যকর, এবং বিবাদী বাগের কার্তুজ কাণ্ডে মুঙ্গেরের সেই চোখ সামনে আসছে। বিবাদী বাগের দোকান থেকে যে কার্তুজ পাচার হয়েছে তার জন্য উপযুক্ত পিস্তল তৈরি হতো সেই মুঙ্গেরে। এই নিয়ে পুলিশ কমিশনার কি বলছেন এবং পাশাপাশি প্রাক্তন পুলিশ কর্তার বক্তব্য আপনাদের শোনাবো। না, এটা তো যারা তদন্ত করছে এসটিএফ ওয়েস্ট বেঙ্গল এই রেডটা করেছিল, ওরা আরও কাজ করছে এর উপর, ওরা একদম স্পেসিফিক বলতে পারবে। আমরা কিছু ইনফরমেশন ওদের সঙ্গে শেয়ার করেছি, ডিটেলসটা এই মুহূর্তে বলা মুশকিল আছে, কিন্তু এসটিএফ ভালো বলতে পারবে। এই যে ছদ্মের আড়ালে, একটা দোকানের আড়ালে এই যে যাদের কাছে এই গুলিগুলো বিক্রি করা হতো, অ্যামিনিশন বিক্রি করা হতো, এগুলো তো প্রত্যেকটাই তারা জানে যে এক একটা কার্তুজ মানে এক একটা লাইফ, জীবন। সুতরাং অ্যান্টি সোশ্যাল এবং ক্রিমিনালরা এটা যে কিনবে এবং বিক্রি করা হচ্ছে তারা অবৈধ পারপাসে ব্যবহার করবে, ক্রাইমের জন্য ব্যবহার করবে, ইল্লিগাল পারপাসে ব্যবহার করবে, ইল্লিগাল আর্মস এর জন্য ব্যবহার হবে। তো এগুলো প্রত্যেকটা জিনিসই জানতো, কিন্তু জানার পরেও কিন্তু তারা এটা করেছে। এরা কিন্তু যে না খেতে পেয়ে মরে যাচ্ছে তা নয়, অতি লোভ, এই লোভের জন্যই এটা হয়েছে। এদিকে কার্তুজ কাণ্ড নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। আপনাদের শোনাবো বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের প্রতিক্রিয়া। এত তাড়াতাড়ি কথাটা সত্য প্রমাণিত হবে এটা কিন্তু একেবারে বোঝা যায়। এত তাড়াতাড়ি যে মানে এই যে দোকান থেকে বন্দুক গুলি বোমা বেরিয়ে এরপর তো শহরটা পশ্চিম বাংলাদেশ হতে বেশি সময় লাগবে না। এটা কেবলমাত্র জীবনতলা অথবা মিনাখার ব্যাপার নয়, যেখানে অবৈধ অস্ত্র অথবা বৈধ, আর এও তো একটা মজার ব্যাপার, অবৈধ অস্ত্র অথচ বৈধ কার্তুজ। একটা এমন চক্র কলকাতা শহরের মধ্যস্থলে ডালহাউসির পাশে বন্দুকের দোকান, গুলি বন্দুকের দোকান লিগ্যাল, সেখান থেকে সেই লিগ্যাল কার্তুজ নাকি ব্যবহার হচ্ছে, তার জন্য ইলিগালি মুঙ্গের থেকে বন্দুক তৈরি করে নিয়ে আসা হচ্ছে। এই গোটাটা মিলিয়ে একটা ব্যবসার চক্র। পশ্চিমবাংলায় তো শিল্প টিল্প নেই, পশ্চিমবাংলায় এখন শিল্প হচ্ছে তোলাবাজি, শিল্প হচ্ছে লুট, আর শিল্প হচ্ছে গুলি বন্দুক বোমা। না, আইন তো আইনের পথে চলবে নিশ্চিতভাবে। তাকে যখন গ্রেফতার করা হয়েছে নিশ্চিতভাবে বলতে হবে এটা একটা ভালো সাফল্য। কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দিই না এবং আমরা চেষ্টা করব সব রকমভাবে প্রশাসনকে সহযোগিতা করা।